বিএনপির লোকজন মনে করে যে তাদের চাইতে ব্যক্তিগতভাবে জামাতের লোক বিশ্বাসী, জামাতের লোক ইমানদার, জামাতের লোক চাঁদাবাজ না। এরা বিএনপির একটা প্রত্যেকটা লোক মনে করে, জামাতের কথা চিন্তা করে। আর জামাত প্রথমে মনে করতেছে আমি জান্নাতি। সংবিধান সংশোধন কমিটিতে যাবে না জামায়াত এনসিপি। এই যে অষ্টাদশ সংশোধনের জন্য বিএনপি নেতৃত্বাধীন জোট সংবিধান সংশোধন কমিটি গঠনের যে প্রস্তাব করেছে, সেটি কি আমরা দেখেছিলাম জুলাই সনদের সংবিধান কেন্দ্রিক যে 48টি প্রস্তাব তার পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব সংশোধনের মধ্য দিয়ে? প্রথমত হলো যে যদি ঐক্যমত্য থাকে, বিশ্বাস থাকে, অনেক কিছুই সম্ভব। আর যদি অবিশ্বাস থাকে তাহলে একটাও সম্ভব নয়। এখন লোকজন যেটা মনে করতো আর কি প্রথমে, যে নির্বাচনটা অনেক সুন্দর হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে এবং আসলে একটা ইউনিক সুন্দর নির্বাচন হয়েছে। এখন বিএনপি খোদ তারা এত ব্রুট মেজরিটি পাওয়ার পরও তারা বলছে যে জামাত এখানে ইঞ্জিনিয়ারিং করেছে, আদারওয়াইজ তারা 10-12টার বেশি সিট পেত না, 78টা সিট ইঞ্জিনিয়ারিং করে পেয়েছে। ওদিকে জামাত বলছে যে এটা পূর্ব নির্ধারিত একটা ফল তৈরি করা ছিল, ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসছে। আদারওয়াইজ জনমত জামাতের পক্ষে ছিল। জামাতের দুটো ট্রাম্প কার্ড ছিল, একটা হলো চাঁদা ট্রাম্প কার্ড, চাঁদা কার্ড, এটা পুরো বিএনপির বিরুদ্ধে দিয়ে দিয়েছিল। আর একটা ছিল বেহেশতের কার্ড। তো দুটো নিয়ে তারা মোটামুটি 100% কনফিডেন্ট ছিল যে যেভাবে হোক না কেন ইনুস হুজুর মাদ্দা জিল্লুহুল আলী তার দোয়ার বরকতে এই বছর জামাত অবশ্যই সরকার গঠন করবে। কিন্তু শেষ রাতে, মধ্যরাতে আমাদের অতীতে যা কিছু হয়েছে এসব এইবারের ঘটনা দেখা গেল আকাশে চাঁদ ওঠার আগে সূর্য থাকতে থাকতেই অনেক জায়গায় কাজ হয়ে গেছে আর কি, নির্বাচনের আগের রাতে না আগের দিনে। এরকম অভিযোগ আমরা না, তারাই পরস্পর করছে। তো এই অবিশ্বাস থেকে যে সমস্যাটা তৈরি হয়ে গেছে সেটা হলো তাদের মধ্যে যে বন্ধন ছিল, বন্ধুত্ব ছিল, পর্দার আড়ালে যে সমঝোতা ছিল, যেটিকে কেউ লন্ডন গেট কেলেঙ্কারি বলতে চায়, কেউ লন্ডন গেট ম্যাগনা কার্টা বলতে চায়। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপি এবং বিএনপি এদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এখন সেই সমঝোতাটার কয়েকটা পর্ব। একটা পর্ব হলো জামাতের সভাপতি ডক্টর শফিক যখন তারেক রহমান সাহেবের বাসায় বেগম জিয়াকে দেখতে গেলেন, এটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা ছিল। আপনি চিন্তা করুন, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো মানুষ বা অন্যান্য যে সকল বিএনপির বড় বড় নেতা আছেন, তারা জীবদ্দশায় লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের বাসায় দেখা করেছেন, তার বাসায় দুপুরের খাবার খেয়েছেন, এরকম কোনো খবর আমরা দেখিনি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির বড় বড় নেতা, এমনকি আমাদের মঞ্জুর সাহেবও যখন দেখা করতে গেছেন, এদের দেখা সাক্ষাৎ পাবে হয়েছে, হোটেলে হয়েছে, লবিতে হয়েছে। তো জামাতের আমির যখন একেবারে সেই বেগম জিয়ার সঙ্গে দেখা করার জন্য তার বাসায় চলে গেলেন লন্ডনে, ইট ওয়াজ এ সিগনিফিক্যান্ট মিটিং। তারপর ওই সময়টাতে বিএনপি বারবার বলেছে যে একটা জাতীয় সরকার আমরা করব, জামাতও বলেছে একটা জাতীয় সরকার করব। এইভাবে করতে 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 দেখা গেল যে লন্ডনের একটা বৈঠক হলো। সেই বৈঠকের পরেও কথাবার্তা চেঞ্জ হয়নি, কিন্তু ভোটের পরে দেখা গেল সব কিছু চেঞ্জ, একেবারে চেঞ্জ। তো সেখানে এই যে চেঞ্জ হয়ে গেছে 100 দিনের মাথায়, এটার লক্ষণ ভালো না, কোনো অবস্থাতেই লক্ষণ ভালো না। এর কারণ হলো যে শত্রুর সঙ্গে শত্রুতা করা যায়, কিন্তু মিত্রের সঙ্গে শত্রুতা এটা জীবনহানি ঘটায়, প্রাণহানি ঘটায়। এবং আমাদের রাজনীতিতে ইউটার্নের তো বহু নজির রয়েছে। রাজনীতিতে ইউটার্ন প্রতিপক্ষের সাথে ইউটার্ন নেওয়া যায়, যুদ্ধের ময়দানে নেওয়া যায়, কিন্তু যে আপনাকে চেনে, যে আপনাকে জানে, আপনি কতটুকু ইউটার্ন নিতে পারেন, যে আপনাকে জন্ম দিয়েছে, বা আপনি যার সন্তান সন্ততি, যার ভাই ব্রাদার, এখন আমি কতটুকু লাভ দিতে পারি, পূবের চাঁদ পশ্চিমে কত দিতে পারে, আমার কতটুকু জ্ঞান বুদ্ধি আছে, আমার শিক্ষকরা কি জানে না, বা আমার বন্ধুবান্ধব কি জানে না। আমি এখানে হঠাৎ করে পণ্ডিত সাজলে তো হবে না। আমি যদি হঠাৎ করে বলি যে আমি অক্সফোর্ডে পড়িয়েছি, ক্যামব্রিজে আমি ভাইস চ্যান্সেলর ছিলাম, তাহলে হবে না। তো আমার একটা হিস্ট্রি আছে। তো বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে কিছু রহস্যময়তা আছে। এই দুটো দলের মধ্যে প্রতিযোগিতা আছে এবং একে অপরকে এখনও তারা হয়তো ওইভাবে চিনে না। কিন্তু জামাত আর বিএনপি তো একই মায়ের পেটের ভাইয়ের মতো, একই ঘরের আপন দুই ভাই বোন, তারা একে অপরকে এতটা চিনে, এদের সঙ্গে পাঙ্গাল লড়া যাবে না।
কোনো অবস্থায় যাবে না। এবং সেটা যদি পাঙ্গা নেওয়া হয়, আমি পাঙ্গা কথাটা বললাম যে এটা আমার মুখে মানে না, যেহেতু জামাতের সেক্রেটারি তিনি নিজেই বলেছেন এবং তিনি এক থ্রেড দিয়েছিলেন যে জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা নিয়েও না, এনসিপির কাকে যেন বলছিলেন। তো এর থেকে আমার কাছে মনে হয় পাঙ্গা শব্দটা মনে হইলি ওই ওনার নাম, আমার নাম গোলাম মাওলা রনি, ওনার নাম হলো গোলাম পারোয়ার। এই গোলামে এমন সুন্দর এবং মনে হয় যে আমার ভাই পাঙ্গা বলেছে, এখন আমি যদি কথায় কথায় পাঙ্গা না বলি তাহলে আমার এই ভাইয়ের অপমান হবে। এই জন্য আমি বারবার শুধু পাঙ্গা বলি যে আমার ভাই একটা শব্দ বলেছেন, সেটাকে পপুলারাইজ করা দরকার। তো এখন ওনার এই এক পাঙ্গা শব্দের কারণে এনসিপি একদম স্টপ হয়ে গেছে। ওই দিনের পর থেকে এনসিপি আর একটু নড়াচড়া করে নাই, জামাতের বিরুদ্ধে যায় নাই, উল্টে ফেলে একেবারে নারায়ণ তকবীর আল্লাহ আকবার বলে জামাতের বিলীন হয়ে গেছে। একই অবস্থা এখন বিএনপির যারা লোকজন আছে তাদের একটা মনস্তাত্ত্বিক চিন্তা করেন। যারা প্রথম দিন থেকেই বিএনপির লোকজন মনে করে যে তাদের চাইতে ব্যক্তিগতভাবে জামাতের লোক বিশ্বাসী, জামাতের লোক ইমানদার, জামাতের লোক চাঁদাবাজ না। এরা বিএনপির একটা প্রত্যেকটা লোক মনে করে। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই, সাক্ষ্য কেউ নেয় কিন্তু আমি কথাটা সত্য, যেহেতু আমি মৃত ব্যক্তিকে সাক্ষ্য নিয়ে বলছি। কাদের মোল্লা সাহেব জেলখানাতে উনি আমার পাশাপাশি ছিলেন। তো কাদের মোল্লা সাহেব সেই জামাতের মধ্যে যে কজন লোক পিআর করতো, পাবলিক রিলেশন করতো, তার মধ্যে উনি ছিলেন সম্ভবত প্রধান ব্যক্তি। শেখ হাসিনার সঙ্গে তার ভালো সম্পর্ক, বেগম জিয়ার সাথে তার ভালো সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। তো উনি একদিন বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন। তিনি তখন প্রাইম মিনিস্টার, একবার প্রথম সরকারের জমানাতে। তো ওনার রুমে যেতে হলে তো জুতা খুলে যেতে হতো, তো ওখান থেকে বের হয়ে দেখেন কাদের মোল্লা, দেখেন তার জুতা চুরি হয়ে গেছে। এখন ওই রুমে আবার ঢুকছে, ম্যাডাম এই আপনার অফিসে এসে আমার জুতা চুরি হয়ে গেছে, এখন আমাকে জুতা কিনে দিতে হবে। খুব মজা করে কথা বলতেন। তো বেগম জিয়া বলতেন যে এটা কি জামাতের অফিস পাইছেন নাকি, এটা তো বিএনপির অফিস। এবং উনি আমাকে কাদের মোল্লা সাহেব জেলখানাতে বসে ওনার মৃত্যুর কয়েকদিন আগে আমাকে এই কথাগুলো বলেছেন। তা বোঝার চেষ্টা করুন যে স্বয়ং বেগম জিয়া জামাতের অফিস আর তার নিজের অফিসকে কিভাবে ট্রিট করতেন, কথাটা যদি কাদের মোল্লা সাহেব মিথ্যা না বলে থাকেন, আল্লাহ মাফ করুক। তা সেই দিক থেকে ধরেন আপনি মনস্তাত্ত্বিকভাবে একজন লোককে সৎ মনে করছেন আর নিজেকে বা নিজের আশেপাশের লোকজনকে মনে করতেছেন আমি এতটা সৎ না, আপনি তার সঙ্গে ফাইটিং করে পারবেন না, কখনোই পারবেন না। 2 নম্বর হলো জামাতের কথা চিন্তা করার। জামাত প্রথমেই মনে করতেছে আমি জান্নাতি, আর বাকি যারা আছে এরা কোনো মতে জান্নাতে যেতে পারে, কিন্তু এদের জেনার জন্য বিচার হবে, ব্যভিচারের জন্য বিচার হবে, চাঁদাবাজির জন্য বিচার হবে, তারপরে এদের ইমান ভাগাভাগি করে মাফামাফি করে মোটামুটি কয়েক হাজার বছর তারা জাহান্নামে পড়ে এরপরে বেহেশতে, যেহেতু তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আসলেও আসতে পারে। তো এইভাবে যখন ডিফারেন্সিয়েট করে, তাহলে আপনি চিন্তা চেতনা, একটা বাঘ সে যে মহিষকে ভয় দেখাচ্ছে, মহিষের কাছে শক্তি বেশি, কিন্তু বাঘের দৃষ্টিভঙ্গির কারণে এখন জামাতের যে অবস্থা হয়েছে, জামাত সে মনে করছে যে তারা একটা জান্নাতি দল, তাদের শক্তি আছে, তাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, তারা চাঁদাবাজি করে না, 2 নম্বরই করে না। 71-এ যে সমস্ত খুন, দর্শন, রাহাজানির কথা বলা হয়, এটা জামাতের বর্তমান প্রজন্ম তারা বিশ্বাস করে না, দে ডোন্ট বিলিভ। এখন একজন লোক বিশ্বাস করে না, সে বলছে না না এই হুজুর এই কাজ করতে পারে না, আমার পূর্বপুরুষ গোলাম আজমের মতো মানুষ এই কাজ করতে পারে, এটা কখনো এটা হতে পারে না। ওটা এমনি আওয়ামী লীগের লোকজন একটা ন্যারেটিভ তৈরি করেছে। তো এই বিশ্বাসের এবং দৃষ্টিভঙ্গির জায়গাতে যে সুপ্রিয়ার কমপ্লেক্স অ্যান্ড ইনফেরিয়ার কমপ্লেক্স আছে, তো সেই ইনফেরিয়ার কমপ্লেক্সের কারণে এদের মধ্যে আগে যেভাবে সম্পর্ক ছিল ওইভাবে থাকলে ভালো হতো, তলে তলে সমঝোতা হতে ভালো হতো। কিংবা রুমিন ফারহানা যেটা বলেছেন, আমি এবং মামুদের সরকার, এখানে আমি যা মামুদের সরকার, সেটা হলেও ভালো হতো। কিন্তু এটা যদি ফাইটিংয়ে চলে যায়, অবিশ্বাসে চলে যায়, সেখানে আসলে বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই কিন্তু বিরোধী দলের নেতারা যেমনটি বলছেন, শুধু বৈধতা দিতে কমিটিতে অংশগ্রহণের কোনো অর্থ নেই, তারা রাজপথেই সমাধান দেখছেন। সংসদকে পাশ কাটিয়ে রাজপথে সংবিধান কেন্দ্রিক জটিলতার সমাধান হবে কি? সংবিধান না, এখানে তো মূল ব্যাপার হলো আপনি তাদের ইসলামী ব্যাংক নিয়ে যাচ্ছেন, সার্কে বসে বসে ডিম পারবে নাকি, কি বললেন আপনি? তাদের পেটে হাত দিয়েছেন, রুটি রুজিতে হাত দিয়েছেন। তাদের একটা পত্রিকা আছে নয়া দিগন্ত, সেই নয়া দিগন্তে বিজ্ঞাপন বন্ধ, এই সরকার আসার সঙ্গে সঙ্গে তারা বিজ্ঞাপন পাচ্ছে না। জামাতের যারা লোকজন আছে প্রত্যেকটা লোকরে বিভিন্ন এলাকাতে এমপি হয়েছেন, এমপিরা ঠেলার উপরে আছে, ফলে আপনি উপরে উপরে দেখা হইলে খালি ভালো ব্যবহার করবেন। ইসলামী ব্যাংকের নিয়োগ নিয়ে আমরা পুলিশের লাঠিচার্জ, জল কামানের ব্যবহার কেন দেখলাম? ব্যাপার দেখলাম বিকজ এই গত কয়েক মাস যাবৎ, 18 মাস যাবৎ ধীরে ধীরে ইসলামী ব্যাংক, জামাত তারা তাদের যে হারানো গৌরব ফিরে পাচ্ছিল, ধীরে ধীরে প্রতিষ্ঠা করছিল,
তারা তাদের মানে সেই যে ম্যানেজমেন্ট এটা তারা প্রতিষ্ঠা করে ফেলছিল, অলমোস্ট 80% তারা মানে এসাল্যমুক্ত করে ফেলেছিল। ঠিক সেমন সময় এসে আবার নতুন করে এখন এই সরকার ক্ষমতা আসার পরে যেটা আমরা আগেই বলছিলাম যে যদি কোনো দিন বিএনপি ক্ষমতা আসে, অমুক লোক, আমি নাম বললাম না, অমুক লোক যদি ভালো পদ পদবিতে আসে তাহলে এখানে আবার এসালম পরিবার ফিরে আসবেন। সেই ঘটনাটি তো হয়ে গেছে। তা জামাতে এখন দেখবে যে ও মাই গড, আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছে, মানে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে, আমি এখন ভাজা ভাজা হব, ভাজা ভাজা হওয়ার পর আমাকে চাবিয়ে চাবিয়ে খাবে, মাছ যেভাবে খায়। তাহলে কি KFC আবারও যেভাবে ইসলামী খায়। ব্যাংকের নিয়ন্ত্রণ এসালমের হাতে যাচ্ছে? আপাতদৃষ্টিতে তো এখন তাই মনে হচ্ছে, হেসালমের হাতে চলেই গেছে, এখন জামাত ঠেকানোর চেষ্টা করছে। ফলে এটা হলো, আপনি হয় কি যে কোনো একটা মানুষকে যদি আপনি পেটে দেন পিঠে লাথি সহ্য হয়। জামাতের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যদি তাকে আপনি তার সেই ইসলামী 5টা ব্যাংক, ইবনে সিনা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ তারা আয় রোজগার ভালো হতো, এরপর আপনি তাদেরকে দাপড়ের উপর রাখতেন, দৌড়ের উপর রাখতেন, তাহলে সেটা সহ্য করতে। এখন আপনি তাকে পেটেও মারবেন, ভাতেও মারবেন, আর যন্ত্রণা করবেন, তারা কী করবে? রাজপথে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। এবং তাদের প্রয়োজন হলে তারা আবার সেই শেখ হাসিনার সাথে যুক্ত করবে। তারা তো 86 সনের পরে তারা কি একসাথে শেখ হাসিনার সঙ্গে ছিল না? তারা শেখ হাসিনার সঙ্গে ছিল। তারা 96-91 পরে তারা কি আবার শেখ হাসিনার সঙ্গে যায়নি? বহুবার তারা শেখ হাসিনার সঙ্গে গিয়েছেন। তা আবার যদি তারা দিল্লিতে যায়, আবার যদি নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সম্পর্ক হয়ে যায়, মমতার সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল, ভালো কথা। এখন যে নতুন শুভেন্দু আসছে, শুভেন্দুর সঙ্গে জামাতের আমিরের যদি বন্ধুত্ব হয়ে যায়, রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই, হলেও হতে পারে। তো যার জন্য এখানে সরকারকে খুব উত্তেজিত হয়ে একেবারে ক্ষমতায় বসার সাথে সাথে যদি বলা হয় আমি গরম চেয়ারে বসার সাথে সাথে আমার সারা শরীর গরম হয়ে গেছে, আই ফরগেট এভরিথিং। গরমে পড়লে মানুষ কিন্তু অনেক কিছু ভুলে যায়, আই ফরগেট এভরিথিং, তাহলে হবে না। তাকে স্মরণ করতে হবে যে 2009 থেকে, সম্পর্কটা তো আজকের না, 2009 থেকে একেবারে সে 24 পর্যন্ত জামাতের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল, পর্দার আড়ালে কি কি কথা হয়েছে। এমনকি এই যে মঞ্জুর সাহেব এখানে বসে আছে চুপচাপ, তার সঙ্গে তো কিছু কথাবার্তা হয়েছে। এখন সে হয়তো ভদ্রলোক বা অনেক কিছু বলতে পারে না, কিন্তু সে যখন দেখবে যে তার ডিমান্ডগুলো হচ্ছে না, উঠে ফেলে সে অপমানিত হচ্ছে, একেবারে পিঁপড়ার মতো কিছু না হলে একটা কামড় দেবে। সেই কামড়টা সে হাসতে হাসতে কোন জায়গায় যে দিবে আই ডোন্ট নো, বাট এটা দেবে, এটা কনফার্ম। তো এই জিনিসগুলো আসলে মানে যারা ক্ষমতাধর তাদেরকে আসলে বুঝতে হবে যে কাউকে একবার ওয়ালে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিলে ইন্টেলেকচুয়াল মায়ের উপরে কোনো মায়েরই নেই। আপনার সঙ্গে কেউ তলোয়ার নিয়ে, খুন্তা নিয়ে, কোদাল নিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু আপনি একটা বিরাট কোদাল নিয়ে আসছেন আর একজনের হাতে কলম। ইটস ভেরি ডেঞ্জারাস গেম, ভীষণ ডেঞ্জারাস গেম। আপনার মাথা ভরা, সারা শরীর ভরা খালি শক্তি, আর একজনের মাথা ভরা খালি বুদ্ধি। আপনার সারা শরীর ভরা বংশ, কিন্তু আর একজনের টাকা আছে। তো যার জন্য এখানে যুদ্ধটা অসম্ভব যুদ্ধ করা যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি।